আসসালামু আলাইকুম সবাইকে। কেমন যাচ্ছে রোজা? যারা রোজা করছো, আজকে আমাদের লেকচার 5। আজকে আমরা 21 থেকে 25 নম্বর প্রশ্ন আলোচনা করব। তো আমি প্রশ্নটা লিখি, ততক্ষণে একইভাবে জানিয়ে দাও কে থেকে দেখছো, প্লাস ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো আজকে 5 নম্বর। আই খোদা, কলম কি কালি শেষ? আজকে যে 5 নম্বর লেকচার, সেখানে আমরা পড়ব 21 থেকে 25 নম্বর কোশ্চেন। এর মধ্যে 21 নম্বর যে প্রশ্নটা ছিল, আমার মনে পড়ছে না, আমি অ্যাকচুয়ালি আগের ক্লাসগুলো দেখি নাই প্রশ্নটা আলোচনা হয়েছিল কিনা। প্রশ্নটা হচ্ছে, কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? তাহলে প্রশ্নটা হচ্ছে, কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? তো তোমাদের উদ্দেশ্যে একটু বলে দেই, চতুর্থ অধ্যায় অর্থাৎ অণুজীব এই চ্যাপ্টারটা থেকে খুব কমন একটা প্রশ্ন কিন্তু এটা, এবং বিগত বছরের ডেন্টাল মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করে দেখো, এরকম প্রশ্ন অনেক আসছে। কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, কোনটি ভাইরাস, কোনটি ব্যাকটেরিয়া, এটসেট্রা। এবং প্রশ্ন এমনও আসে যে নিচের কোনটি অমিল। প্রশ্ন এমনও আসে যে নিচের কোনটি অমিল। অমিল বলতে 4টা অপশন থাকবে। এই 4টা অপশনে এখানে লেখা আছে আর একখানে লেখা আছে জলাতঙ্ক। তাহলে এখানে 4টা রোগের কথা বলা আছে। তাহলে এই 4টা রোগের মধ্যে কোনটা অমিল? হাম, বসন্ত, জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এখানে অমিল কিন্তু ভাইয়া যক্ষা। সো এই রিলেটেড প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসে। তাহলে ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি? তাহলে তোমরা কি করবা? একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের বইয়ে ভাইরাস, ব্যাকটেরিয়া আর এরপরে আছে শৈবাল ছত্রাক। এর মধ্যে ছত্রাক দিয়ে মানুষের অনেক রোগ হয়। তাহলে তোমরা যদি শুধুমাত্র যে কোনো 2টা মনে রাখতে পারো, ভাইরাস ঘটিত রোগ কি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি, এবং মজার বিষয় ছত্রাক যেহেতু পরের চ্যাপ্টার, তাই তোমরা যদি শুধু আলাদা করে ভাইরাস ঘটিত কি কি রোগ আছে সেটা যদি মনে রাখতে পারো, বাদ বাকি সব হচ্ছে ব্যাকটেরিয়া। এবং এটাই কিন্তু এমসিকিউ এর জন্য এভাবে পড়তে হবে। তাহলে এই কাজটা তোমরা করে ফেলবা, ভাইরাস ঘটিত রোগ সব একসাথে করবা, বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পাশাপাশি ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ের শ্রেণীবিন্যাস পড়ে ফেলতে হবে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ের শ্রেণীবিন্যাস পড়ে ফেলতে হবে, কারণ এই শ্রেণীবিন্যাসের মধ্যেও কিন্তু ভাইরাসের, ব্যাকটেরিয়ার এক্সাম্পলগুলো আছে। তাহলে সহজ কথা, ভাইরাস ঘটিত রোগ কোনটি, শুধু রোগ না, নিচের কোনটি ভাইরাস, নিচের কোনটি ব্যাকটেরিয়া, এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ জীবাণুর নাম, রোগের নাম এবং সেই জীবাণুগুলোর শ্রেণীবিন্যাস। তাহলে এইটা নোট করে তোমরা ফেলে দিবা, ঠিক আছে? ভিডিও কি ব্লার আসছে কিনা? কলমের কালি নেই, নিচ থেকে আবার কিনতে যেতে হবে মনে হয়। সো এটা দিয়ে যতটুকু চলে। হ্যাঁ, আমি খেয়াল করি নাই। ভিডিও ব্লার কিনা একটু আমাকে জানাও, পারলে আমি আরেকটু জুম করছি। ওকে, তাহলে আমরা 22 নম্বর প্রশ্নে চলে যাব। 22 নম্বর প্রশ্নটা ছিল এরকম, আমি একটু সংক্ষেপে লিখি। চিনিকে অ্যালকোহলে পরিণত করে কোনটি? প্রশ্নটা হচ্ছে, চিনিকে অ্যালকোহলে পরিণত করে কোনটি? অনেকগুলো অপশন ছিল, এর মধ্যে সঠিক যে আনসার সেটা হচ্ছে স্যাকারোমাইসিস। এবং এই স্যাকারোমাইসিস থেকে যে প্রশ্ন আসবে এটা ধরেই নেওয়া যায়, কেননা
সেই কেন কারণটা আমি এখন একটু বলছি। স্যাকারোমাইসিস কি আমরা জানি, মাইকোলজি মানে ছত্রাক বিদ্যা। সেই মাইসেস বা মাইকো কথাটার অর্থ হলো ছত্রাক, আর স্যাকারো স্যাকারিন খাইছো না, বা স্যাকারাইড নাম শুনছো না, স্যাকারোজ, স্যাকারো মানে হচ্ছে চিনি। তাহলে স্যাকারোমাইসিসকে বলা হয় চিনির ছত্রাক, বিকজ চিনি সমৃদ্ধ পরিবেশে এটা খুব ভালো জন্মে। এবং এই স্যাকারোমাইসিস এটা একটা সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক নাম। কার বৈজ্ঞানিক নাম? সো বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন দিতে হবে। যাই হোক, এটা কার বৈজ্ঞানিক নাম ভাই? এটা ইস্টের বৈজ্ঞানিক নাম। তাহলে স্যাকারোমাইসিস কার বৈজ্ঞানিক নাম? স্যাকারোমাইসিস হচ্ছে ইস্টের বৈজ্ঞানিক নাম, ইস্ট এর বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই ইস্ট এটা এক ধরনের ছত্রাক, চিনি সমৃদ্ধ পরিবেশে খুব ভালো জন্মায়, তাই একে চিনির ছত্রাক বলে। এখন ইস্টের আবার প্রকারভেদ আছে, এটা এক ধরনের ইস্ট, আরো এক ধরনের কিন্তু ইস্ট আছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো যে ছত্রাকরা প্রকৃতকোষী, তবে প্রকৃতকোষী হলেও ইস্ট একমাত্র হচ্ছে ব্যতিক্রম, যে সে প্রকৃতকোষী হওয়া সত্ত্বেও ব্যাকটেরিয়ার সাথে তার অনেক অনেক মিল আছে। যেমন তোমরা যখন অ্যামাইটোসিস কোষ বিভাজনের এক্সাম্পল পড়ো, তখন তার এক্সাম্পলে কিন্তু লেখা আছে যে ব্যাকটেরিয়া এবং ইস্ট, অর্থাৎ এটা প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও এর ব্যাকটেরিয়ার সাথে খুব মিল আছে, ব্যাকটেরিয়ার সাথে খুব মিল আছে। যেমনটা ব্যাকটেরিয়ার মতো ইস্টের কি হয়, ব্যাকটেরিয়ার মতো ইস্টের, তোমরা আমার কথা শুনে একটু লেখো, অ্যামাইটোসিস হয়। ব্যাকটেরিয়ার মতো ইস্টের কি হয়? অ্যামাইটোসিস হয়। আমার একটু মুখের কথা শুনে লেখো। সেকেন্ড, যেটা আমরা জানি যে ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকে। আমরা কি জানি? ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকে। এবং মজার বিষয়, যত আদিকোষ আছে তাদের মধ্যে কিন্তু প্লাজমিড থাকে, কিন্তু ইস্ট হচ্ছে ব্যাকটেরিয়ার মতো, ফলে ব্যাকটেরিয়ার মতো তার কি থাকবে? প্লাজমিড। লিখে ফেলো, ব্যাকটেরিয়ার মতো তার কি থাকবে? প্লাজমিড থাকবে। তাহলে ইস্ট ব্যাকটেরিয়ার মতো তার অ্যামাইটোসিস হয়, ব্যাকটেরিয়ার মতো আবার তার প্লাজমিড আছে। তো তোমরা যারা শৈবাল ছত্রাক চ্যাপ্টার পড়েছো, তোমরা জানো যে ছত্রাকের দেহকে বলা হয় মাইসেলিয়াম, কিন্তু ইস্ট হচ্ছে একটা ব্যতিক্রমী ছত্রাক, যার দেহটা ওরকম সুতার মতো না, মাইসেলিয়ামের মতো না, সো একটু অন্য টাইপের। তাহলে যেহেতু ছত্রাকের দেহ মাইসেলিয়াম হওয়ার কথা, কিন্তু তার দেহটা মাইসেলিয়াম না, তাই ছত্রাকের দেহটাকে বলা হয়, ইস্টের দেহটাকে বলা হয় ভুয়া মাইসেলিয়াম, মানে এক্সাক্ট ছত্রাক হওয়া সত্ত্বেও সেটা মাইসেলিয়ামের মতো না। তাহলে মনে রাখো, ইস্টের দেহকে কি বলে? সিউডো মাইসেলিয়াম, সিউডো মাইসেলিয়াম। ইস্টের দেহকে কি বলে ভাইয়া? সিউডো মাইসেলিয়াম। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা জানি যে ব্যাকটেরিয়া, ইস্ট এরা অবাধ শ্বসন করে, অর্থাৎ আমরা এটা জানি যে ব্যাকটেরিয়া অবাধ শ্বসন করে। তাহলে অবাধ শ্বসনের মতো ব্যাকটেরিয়ার সাথে যেহেতু ইস্টের মিল আছে, তাহলে ইস্টও কি করবে? ইস্ট অবাধ শ্বসন করবে। তো আমরা জানি যে অবাধ শ্বসনটা হয় কোষের মধ্যে, এবং এই অবাধ শ্বসন যদি কোষের বাইরে হয় তখন তাকে বলে ফার্মেন্টেশন বা গাজন। অর্থাৎ যাহাই অবাধ শ্বসন তাহাই ফার্মেন্টেশন। পার্থক্য হচ্ছে কোষের ভেতরে হলে অবাধ শ্বসন, কোষের বাইরে হলে ফার্মেন্টেশন। তাহলে কোষের বাইরে অবাধ শ্বসনে হেল্প করে কিন্তু এই ইস্ট, তাহলে কোষের বাইরে অবাধ শ্বসনকে আমরা কি বলি? ফার্মেন্টেশন। তাহলে আমরা ইস্টের একটা গুরুত্ব বলতে পারি যে ইস্ট কি করে? ফার্মেন্টেশন করে। এখন প্রশ্ন হচ্ছে, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? উত্তর হচ্ছে অবাধ শ্বসনে যা হয় ফার্মেন্টেশনও তা হয়। আমরা জানি যে অবাধ শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ এটা ভেঙে কি হয়? প্রথমে পাইরুভিক অ্যাসিড হয়, সেই পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে অ্যালকোহল হয়, অথবা কার্বন ডাই অক্সাইড হয়, তাই না? অথবা ল্যাকটিক অ্যাসিড হয়, এরকম পড়েছি না? তো এই অ্যালকোহল মানেই তো মদ, রাইট? তাহলে গ্লুকোজকে এখানে চিনি বোঝানো হয়েছে, তাহলে এই গ্লুকোজ থেকে অ্যালকোহল করে কে? উত্তর হচ্ছে ইস্ট। অর্থাৎ কারণ হচ্ছে এই ইস্ট
অবাধ শ্বসন করে, আর অবাধ শ্বসন মানেই হচ্ছে অ্যালকোহল বানাবে। সো এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আমি লিখে দিচ্ছি না, তাহলে মাথায় রাখো যে ইস্ট কি করে, অ্যালকোহল তৈরি করে, এবং অ্যালকোহল তৈরি করার প্রসেসটার নাম ফার্মেন্টেশন। এর অপর নাম লেখো গাজন বা চোলাইকরণ, এর অপর নাম লিখে রাখো গাজন বা চোলাইকরণ। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে, এই যে আমরা সবাই জানি যে ইস্টের অপর নাম হলো জাইম। ইস্টের অপর নাম হচ্ছে জাইম, তাই না? এ কারণে ইস্ট থেকে যে এনজাইম তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে জাইমেজ। এবং তোমরা জানো যে ইস্টের ভেতর এনজাইম আবিষ্কার হয়, এ কারণে এনজাইমের নাম হয়েছে এনজাইম। এন মানে ভিতরে, জাইম মানে ইস্ট। তাহলে সর্বপ্রথম এনজাইম আবিষ্কার হয়েছে ইস্ট থেকে, তাই তার নাম হয়েছে কিন্তু এনজাইম। তাহলে জাইম কথাটার অর্থ হচ্ছে ইস্ট, এবং ইস্টের মধ্যে জাইম দিয়ে এনজাইম থাকে, যাতে জাইমেজ, ইতে ইনভার্টেজ, মতে ম্যালটেজ, অনেকে আবার জামাই দিয়েও পড়ে। তো যাই হোক, জাইম কথাটার অর্থ ইস্ট। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি জাইমোলজি কাকে বলে, আমরা সবাই জানি লজি মানে স্টাডি, লজি মানে বিদ্যা। তাহলে জাইমোলজি মানে হওয়ার কথা ইস্ট সম্পর্কিত বিদ্যা, কিন্তু আসলে তা নয়। যেহেতু ইস্টের একটা উল্লেখযোগ্য ফাংশন হচ্ছে ফার্মেন্টেশন করা, তাই ফার্মেন্টেশন বিদ্যাকে বলা হয় জাইমোলজি। তাহলে এটা লিখে ফেলো, কলমের অবস্থা খুব বাজে। আমি এরপরে জিকে ইংলিশ ক্লাস নিতে চেয়েছি, কিভাবে নিব আল্লাহ জানে। তো যাই হোক, কি 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 পড়াচ্ছি, ফার্মেন্টেশন বিদ্যাকে বলে জাইমোলজি, ফার্মেন্টেশন বিদ্যাকে বলা হয় জাইমোলজি। ঠিক আছে, লিখে ফেলছো ইস্ট দিয়ে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা সবাই জানি প্লাজমিড হচ্ছে বায়োটেকনোলজির হাতিয়ার। জীব প্রযুক্তিতে প্লাজমিডের যে কত ভূমিকা সেটা তোমরা জানো। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন ছত্রাক জীব প্রযুক্তিতে ব্যবহৃত হয়, কোন ছত্রাক জীব প্রযুক্তিতে ব্যবহৃত হয়, তাহলে উত্তর হবে ইস্ট। তাহলে ইস্টের পাশে তোমরা এটাও লিখে রাখো যে জীব প্রযুক্তিতে ব্যবহৃত হয়। ইস্টের পাশে তোমরা এটাও লিখে রাখো যে এটা জীব প্রযুক্তিতে ব্যবহৃত হয়। তাহলে ইস্ট দিয়ে আমরা অনেক কথা পড়ে ফেললাম। এখন ইস্ট দিয়ে আরো একটা জায়গায় কথা আছে, বোটানির 12 চ্যাপ্টারে ইস্টের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। সো কাইন্ডলি লিখে ফেলো ইস্টের ক্রোমোজোম সংখ্যা, মেবি 32 দেওয়া আছে না 16, একটু চেক করো, ঠিক আছে, ওইখানে একটু চেক করো। তাহলে লিখে ফেলো ইস্টের ক্রোমোজোম সংখ্যা, বোটানির 12 চ্যাপ্টারের শেষের দিকে তোমরা পাবে। এছাড়াও নবম অধ্যায়ে ইস্ট আরেকটা জায়গায় আছে, তোমরা জানো কিনা, পাস্তুর ইফেক্ট মনে পড়ে? যদি পড়ে থাকো তো ভালো। পাস্তুর ইফেক্ট অর্থাৎ ইস্ট হচ্ছে, ইস্টের পাশে লিখে রাখো সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক, লিখে ফেলো ভাইয়া, ইস্টের পাশে লেখো, আমি কলম দিয়ে লিখছি না, মুখের কথা শোনো। ইস্ট হচ্ছে সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক, সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক, অর্থাৎ এটা অবায়বীয় ছত্রাক কিন্তু সুবিধাবাদী, মানে বায়বীয়তে থাকলেও মরে যায় না, এর কার্যকারিতা একটু কমে যায়। অর্থাৎ সহজ কথা, অবায়বীয় ছত্রাক যেহেতু অবায়বীয় পরিবেশে অর্থাৎ অক্সিজেন ছাড়া খুব ভালো কাজ করে সে। তো যদি আমরা ইস্টকে কি বলে বায়বীয় পরিবেশ থেকে অবায়বীয় পরিবেশে নিয়ে যাই, তাহলে তার কার্যক্ষমতা কি বেড়ে যাবে? কত গুণ বেড়ে যাবে? উত্তর হচ্ছে 18 গুণ বেড়ে যাবে। আবার যদি ব্যাক করাই বায়বীয় পরিবেশে, তাহলে কার্যকারিতা কমে যাবে। এই বিষয়টাই হচ্ছে পাস্তুর ইফেক্ট। ওই 18 গুণের কথাটা একটু লিখে রাখো, পাস্তুর ইফেক্ট দাও, 18 গুণের কথাটা লিখে রাখো। এটা অবাধ শ্বসন ওই জায়গায় আছে, মানে গ্লাইকোলাইসিস যে পড়েছো না, সেখানে আছে। তাহলে ইস্ট থেকে অনেক কথা হলো, তারপর আমার মাথায় আসছে আরো একটা জায়গা, মনে হয় আমি মিস করলাম। হ্যাঁ, মনে পড়েছে, প্রাণীবিজ্ঞানের কত অধ্যায় এটা? 10ম অধ্যায় বা প্রতিরক্ষা যে চ্যাপ্টার, সেখানে তোমরা জানো যে ক্যান্ডিডা বলে একটা কথা আছে। সো ক্যান্ডিডিয়াসিস হয়, তো ওটা তো কি বলে যে সুযোগ সন্ধানী একটা জীবাণু আছে না, ক্যান্ডিডা। তবে সেই ক্যান্ডিডাও এক ধরনের ছত্রাক, ইস্ট লাইক, সো ওটাও এক ধরনের ইস্ট। তো তোমরা ওই ক্যান্ডিডার কথাটাও এখানে পড়ে ফেলবা। এখন এই প্রশ্নটা কিন্তু এসেছে ছত্রাকের গুরুত্ব থেকে না অবাধ শ্বসন থেকে। সব বোঝা যাচ্ছে না কোত্থেকে প্রশ্নটা আসছে, দুই জায়গা থেকে আসতে পারে। তবে যদি এটা ছত্রাকের গুরুত্ব থেকে আসে, ছত্রাকের অনেক গুরুত্ব আছে, এত কিছু পড়ে আসলে মাথায় থাকবে না। তো
তোমরা অবশ্যই আর একটা ছত্রাক যেটা নিয়ে অবশ্যই পড়বা সেটা হলো পেনিসিলিয়াম। এটা একটু লিখে রাখো, যার কোন ছত্রাকের ব্যবহারটা আমরা ভালো মতো পড়বো সেটা হচ্ছে পেনিসিলিয়াম। তাহলে ইস্ট নিয়ে এত কথা এত জায়গায় আছে, ইস্ট যে গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো। তাহলে আরেকটা যে ছত্রাক নিয়ে তোমরা পড়বা সেটার নাম পেনিসিলিয়াম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ভাইয়া? একটু জানাও তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তো এই হচ্ছে 22 নম্বর প্রশ্ন। আমাদের 23 নম্বর যে প্রশ্ন আজকে, প্রশ্নটা হচ্ছে দুইটা কলমে লেখে না, তাহলে আমি মুছে ফেলি, অন্তত প্রশ্নটা লেখো ভাই। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, হায় হায়, অগ্নি শৈবাল কোনটি? 23 নম্বর প্রশ্ন হচ্ছে অগ্নি শৈবাল কোনটি? তোমরা বুঝতেই পারছো যে শৈবাল ছত্রাকের অধ্যায়ের শৈবালের প্রথম দিকে কয়েকটা বিভাগ আছে শৈবালের, ক্রাইসোফাইটা, ক্লোরোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা, পাইরোফাইটা, এরকম 5টা বিভাগ আছে। সো এই 6টা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ফর মানে যে কোনো অ্যাডমিশন টেস্ট, সামনের ইউনিভার্সিটি থেকে শুরু করে যে কোনো অ্যাডমিশন টেস্ট। তাহলে কি পড়বা? এই যে সহজ কথা, ছকটা পড়বা। তাহলে ছকের মধ্যে কি আছে? ধরো লেখা আছে ক্লোরোফাইটা, তাহলে ক্লোরোফাইটা এটা হচ্ছে বিভাগ, ক্লোরোফাইটা এটা হচ্ছে বিভাগ, ক্লোরোফাইটা এটা হচ্ছে বিভাগ। এখন এই ক্লোরোফাইটা, ক্লোরো মানে সবুজ, তাহলে ক্লোরোফাইটাকে বলা হয় সবুজ শৈবাল। তার মানে প্রত্যেকটা বিভাগের যে অপর নাম, সেই অপর নামটা পড়তে হবে, অপর নাম। তাহলে পাশে লিখে রাখো, বিভাগ পড়বো, অপর নাম পড়বো, মানে সহজ কথা ছকটা পড়বো, কিন্তু ছকে কি আছে এক একজনের বই এক এক রকম আছে। তারপরে এদের উদাহরণ পড়বো। উদাহরণ মানে যেমন ক্লোরোফাইটার উদাহরণ হচ্ছে ইলোথ্রিক্স, ইলোথ্রিক্স হচ্ছে ক্লোরোফাইটার উদাহরণ। তাহলে পাশে লিখে রাখো ভাইয়া, উদাহরণ পড়বো, গেছে উদাহরণ। এরপর পড়বো সঞ্চিত খাদ্য, তারপর পড়বো রঞ্জক। এই 5টা জিনিস পড়লে শৈবাল থেকে কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা ছক এটা। এবং এই ছকটা আমরা যখন পড়েছিলাম সেই সময় ছিল, মাঝখানে 6-7 বছর ছিল না, আবার তোমাদের বইগুলোতে অ্যাড হয়েছে। তাহলে কি পড়লাম? 5টা বিভাগ, তাদের অপর নাম, উদাহরণ, সঞ্চিত খাদ্য অ্যান্ড রঞ্জক। এই 5টা একসাথে খুব সুন্দর করে ফেলবা, তাহলেই হয়ে গেল। আর অগ্নি শৈবাল হচ্ছে পাইরোফাইটা, বিকজ পাইরোমিটার তোমরা জানো, পাইরোমিটার হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্র। সো পাইরো মানে কি তাপ বা আগুন বোঝাচ্ছে, আগুনের যেমন তাপমাত্রা থাকে। সো এই অগ্নি শৈবাল হচ্ছে পাইরোফাইটা। এটাই ছিল আনসার। ওকে, চলে আসি 24 নম্বর প্রশ্ন। এটাও মারাত্মক লেভেলের প্রশ্ন, এমন হতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষায় যদিও 19-20-এ এসেছিল, ওকে, তাহলে এটা 20-21-এও চলে আসতে পারে। সেই প্রশ্নটা হচ্ছে, সেই মনে হয় না, সেই প্রশ্ন হচ্ছে মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? তাহলে তোমরা মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারে দেখবা যে অ্যান্টিবডির একটা ক্লাসিফিকেশন আছে, এবং সেখানে অ্যান্টিবডিকে আমরা তো ইমিউনোগ্লোবুলিন নামে জানি। অ্যান্টিবডিকে আমরা কি নামে জানি? ইমিউনোগ্লোবুলিন। এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন। তাহলে এই ইমিউনোগ্লোবুলিন 5 ধরনের, আমরা মনে রাখি এভাবে, গ্যামেট, GAMED, ইমিউনোগ্লোবুলিন 5 ধরনের, অর্থাৎ অ্যান্টিবডি হচ্ছে 5 ধরনের, সেটা হচ্ছে গ্যামেট, GAMED। ওকে, তো এই 5 ধরনের অ্যান্টিবডি থেকে তোমাদের যেটা পড়তে হবে, কার পার্সেন্টেজ কত, কার পার্সেন্টেজ কত। দ্বিতীয় পড়তে হবে এদের অবস্থান, এবং তৃতীয় পড়তে হবে কাজ। তাহলে গ্যামেট থেকে কি কি পড়তে হবে? পার্সেন্টেজ, অবস্থান, কাজ। এর মধ্যে আমি এই 5টা সম্পর্কে 5টা কথা বলবো, আল্লাহ তাআলা চাইলে এই 5টা থেকে আসতে পারে। প্রথম আমি যেটা বলবো জি সম্পর্কে। জি হচ্ছে সবচেয়ে ছোট, এপাশে লিখে রাখো, আর এম হচ্ছে সবচেয়ে বড়। তাহলে জি হচ্ছে সবচেয়ে ছোট, এম হচ্ছে সবচেয়ে বড়। জি হচ্ছে সবচেয়ে ছোট, এম হচ্ছে সবচেয়ে বড়। এবার জি মানে গতে গর্ভাবস্থা। পরীক্ষা যদি প্রশ্ন হয় যে গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে কোন অ্যান্টিবডি, তাহলে জি। তাহলে লিখে ফেলো, জিতে গর্ভাবস্থা, সরি জিতে গতে গর্ভাবস্থা।
আর এর পরেরটাই মায়ের বুকের দুধ থেকে বাচ্চা পায়। তাহলে এই প্রথম দুইটা গ্যামেটের প্রথম দুইটা, আগে অমরা তারপর না বুকের দুধ, আগে তো বাচ্চা মায়ের পেট থেকে পাবে, এভাবে মনে রাখতে পারো। গ্যামেট আগে জি তারপরে, তাহলে আগে তো বাচ্চা অমরা থেকে পাবে, তারপর মায়ের বুকের দুধ জন্মের পর সেটা পাবে, তাই না? তাহলে এই দুইটা হয়ে গেল। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, এই যে এম, এর পাশে লেখো ব্লাড গ্রুপ। তাহলে পরীক্ষায় যদি বলে ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কোনটা, তাহলে এম। ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কোনটা, উত্তর হবে এম। ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কোনটা, উত্তর হবে এম। আর ই এর পাশে লেখো অ্যালার্জি। তাহলে অ্যালার্জির জন্য দায়ী, অ্যালার্জির জন্য দায়ী হচ্ছে ই, অ্যালার্জির জন্য দায়ী ই। এবং আমরা জানি অ্যালার্জি হলে আমরা অ্যান্টিহিস্টামিন খাই, অর্থাৎ অ্যালার্জি করে হচ্ছে হিস্টামিন, আর হিস্টামিন ক্ষরণ হয় বেজোফিল এবং মাস্ট কোষ থেকে। তাহলে হিস্টামিন, বেজোফিল, মাস্ট কোষ এই টার্মগুলোর সাথে রিলেটেড হবে ই। আর লাস্ট ওয়ান এই যে জি এম, জি এবং এম সবচেয়ে ছোট এবং বড়, এই জেনারেল ম্যানেজার, এই দুইজন কমপ্লিমেন্টকে সক্রিয় করতে পারে। তাহলে পাশে লেখো কমপ্লিমেন্টকে সক্রিয় করে এই পাঁচটার মধ্যে দুইটা, জি এবং এম, ছোটটা এবং বড়টা, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্টকে সক্রিয় করে লিখে ফেলো জি এবং এম, কমপ্লিমেন্টকে সক্রিয় করে জি এবং এম। চলে আসি ভাইয়া, কত 25 নম্বর পড়া কি শেষ না? আমি উল্টা বলেছি, 1 2 3 21 22 23, এটা 24 নম্বর প্রশ্ন হবে, 25 না 24 নম্বর প্রশ্ন হবে। এবং আজকের লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। সো 25 নম্বর প্রশ্নটা হচ্ছে, মুছে ফেলি এটা, প্রশ্নটা মুখে বলি, অনেক বড় প্রশ্ন বাট খুব সহজ। ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া। সো আমরা সবাই জানি এডিপি মানে অ্যাডেনোসিন ডাইফসফেট, আর এখানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এডিপি থেকে এটিপি হওয়া মানে একটা ফসফেট যোগ হলো। তো একটা ফসফেট যোগ হলো মানে মনে রাখবা কোন যৌগের সাথে ফসফেট যোগ হওয়াকে বলে ফসফোরাইলেশন। মনে করো এটা ফসফেট, সেটা আমার সাথে যোগ হলো, কতটার অর্থ হলো আমার ফসফোরাইলেশন হলো। অর্থাৎ ইংরেজিতে বললে ফাহাদ ইজ ফসফোরাইলেটেড, ওকে, আমি ফসফোরাইলেটেড হয়ে গেলাম। ফসফোরাইলেশন হচ্ছে প্রক্রিয়া। তো যেহেতু এটিপি তৈরির সময় এর সাথে ফসফেট যোগ করতে হয়, তাহলে এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা অলওয়েজ বলবো ফসফোরাইলেশন। এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা অলওয়েজ বলবো ফসফোরাইলেশন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ফসফোরাইলেশনটা কিসের সাহায্যে হচ্ছে? যদি ফসফোরাইলেশনটা আলোর সাহায্যে হয়, আলো মিন্স ফটো, সো দিস ইজ কল্ড ফটো ফসফোরাইলেশন, যেটা কিন্তু প্রশ্নের মধ্যে ছিল, ওকে। বাট এই এটিপি তৈরিটা যদি আলোর সাহায্যে না হয়ে অক্সিডেশনের সাহায্যে হয়, জারণের সাহায্যে হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের ফলে হয়, তখন তার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটার অপর নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা শ্বসনের মধ্যে হয়। আবার যদি এমন হয় এই এটিপি তৈরিটা জারণের ফলেও হচ্ছে না, এটা আলোর ফলেও হচ্ছে না, এটা জাস্ট সাইটোপ্লাজমের এনজাইম অথবা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের এনজাইম দ্বারা হচ্ছে, যেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অনেকগুলো বিক্রিয়াতে তোমরা দেখবা এটিপি তৈরি হচ্ছে, সেই এটিপিটা এনজাইম কাইনেজের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ একটা সাবস্ট্রেট থেকে এটিপিটা আসছে, সাবস্ট্রেট একটা ফসফেট দিচ্ছে, সেই ফসফেট এটিপির সাথে যুক্ত হয়ে এটিপি হচ্ছে। এ ধরনের ফসফোরাইলেশনকে বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সো 3 টাইপসের ফসফোরাইলেশন আছে। যদি সেটা আলোর সাহায্যে হয়, যেহেতু প্রশ্নে বলেই দেওয়া আছে ফটো, সো দিস ইজ কল্ড ফটো ফসফোরাইলেশন। যদি সেটা অক্সিডেশনের মাধ্যমে হয়, সো দিস ইজ কল্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং যদি সেটা একটা সাবস্ট্রেট থেকে এনজাইমের মাধ্যমে হয়, দিস ইজ কল্ড সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সো দ্যাটস অল আজকের এই 5টা। আজকে আমি বেশি কথা বলি না, আমি অ্যাকচুয়ালি দুঃখিত, আসলে কখন থেকে প্রি প্ল্যান থাকে না যে আমি সবকিছু রেডি। এখন আমি ভয় পাচ্ছি যে জিকে ইংলিশের ব্যাচে কি বলবো, আর জানিও না দোকান খোলা আছে কিনা। সো আমি রেখে দিই, আর বেশি সময় নষ্ট করি না, তোমাদের কমেন্টগুলো আর পড়ছি না। আল্লাহ হাফিজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।